আসসালামু আলাইকুম, আমি নোমান। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, শক্তি। প্রতিটি অধ্যায় নিয়ে তোমরা অনেক বেশি ভিডিও চাচ্ছ, তাই তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। চলো আমরা শুরু করি এখন পড়া। তৃতীয় শ্রেণীতে আমরা বিভিন্ন শক্তি সম্পর্কে জেনেছি। আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করে, শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে, বিদ্যুৎ শক্তি আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করে, তাপ শক্তি রান্নার কাজে ব্যবহার হয়। তা আমরা তৃতীয় শ্রেণীতে অনেকগুলো শক্তি সম্পর্কে জেনেছি। আসলে শক্তিগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব ধারাবাহিকভাবে শক্তির বিভিন্ন রূপ। শক্তির রূপগুলো কেমন হয়? শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে? কাজ, শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করি। যা করতে হবে, যেমন ধরো এই যে এখানে বিজলি পড়তেছে, গ্রুম, এখানে শব্দটা দিয়ে দিছে। তো এইভাবে আমরা এটা কি ধরনের শক্তি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। প্রকৃতিতে বিভিন্ন শক্তি। বজ্রপাত হলে আমরা আলো দেখতে পাই, বজ্রপাত হলে আমরা শব্দ শুনতে পাই। তো এখানে দুই ধরনের শক্তি আমরা দেখতে পাচ্ছি। উপরের চিত্রটি ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমাদেরকে বলেছে ছবির বিভিন্ন ঘটনাগুলোতে শক্তির কি কি রূপ আছে তার নিচের ছকে লিখি। ঘটনা সংশ্লিষ্ট শক্তিগুলো আমরা দেখব। প্রথমত বজ্রপাত, বাকিগুলো আমরা এখানে দেখব। প্রথমে ঘটনায় ছিল বজ্রপাত। সংশ্লিষ্ট শক্তি কি কি? আলোক শক্তি দেখতে পাচ্ছি, শব্দ শক্তি দেখতে পাচ্ছি, বিদ্যুৎ শক্তি। তিনটা শক্তি এখানে আমরা দেখতে পেলাম। পরবর্তীতে আমরা আরও লিখতে পারি ঝড় বৃষ্টিও ছিল, সেখানে গতিশক্তি দেখতে পাচ্ছি, শব্দ শক্তি দেখতে পাচ্ছি। বাতাসে গাছ নড়ছে, এটাতে গতিশক্তি দেখতে পাচ্ছি। ঠান্ডা গরম অনুভব, এখানে তাপ শক্তি আমরা দেখছি। তো এইভাবে করে এখান থেকে ডিটেলসগুলো নিয়ে এই ঘটনাটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, বিদ্যুৎ চমকানোর ঘটনার সাথে আলোর ঝলকানি দেখা যায়, কাজেই আলোক শক্তি এর সাথে জড়িত। বৃষ্টিপাত হলে আশেপাশের পরিবেশ শীতল হয়ে যায়, ফলে এতে তাপ শক্তির প্রভাব রয়েছে। বজ্রপাত হলে ঘরের চাল, বৃষ্টি বা শিলা পড়তে শব্দ শক্তি তৈরি হয়। বাতাসের গতিশক্তি থাকায় গাছপালা নড়ে ও নুয়ে পড়ে। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি শক্তি জড়িত এবং তা হলো বিদ্যুৎ শক্তি। কাজ, গাড়ির বিভিন্ন অংশে শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করা। যা করতে হবে, উপরের গাড়িটি ভালোভাবে দেখি এবং এর সাথে কি কি শক্তি সম্পর্কিত আছে তা ছকে লিখি। এখানে হলো গাড়ির অংশ কোন শক্তি সম্পর্কিত। ব্যাটারি, জ্বালানি তেল, হেডলাইট, হর্ন, চাকা। রাসায়নিক শক্তি কি কি সেটা আমরা এখানে লিখব। তাহলে প্রথমটা হলো ব্যাটারির সাথে হলো রাসায়নিক শক্তি। জ্বালানি এটাও একটা রাসায়নিক শক্তি। হেডলাইট হলো আলোক শক্তি, হর্ন হলো শব্দ শক্তি, চাকা হলো গতিশক্তি। তো এখান থেকে এই যে বিষয়টা আছে এটা সুন্দর করে এখানে ছকে লিখে নিবে। সারসংক্ষেপ, গাড়ির ব্যাটারি ও তেলে রাসায়নিক শক্তি জমা থাকে। হেডলাইটগুলো আলোক শক্তি দিয়ে সামনের রাস্তাকে আলোকিত করে এবং হর্ন শব্দ শক্তি তৈরি করে। গাড়ির ব্যাটারি থেকে হেডলাইট এবং গাড়ির হর্ন বৈদ্যুতিক শক্তি পায়। গাড়ির চাকার সাথে গতিশক্তি জড়িত। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরও কিছু জানি। তাপ শক্তি, একটি বস্তু যত বেশি গরম হয় তাতে তাপ শক্তি তত বেশি থাকে। যেমন 1 কাপ গরম পানিতে 1 কাপ ঠান্ডা পানির চেয়ে বেশি তাপ শক্তি রয়েছে। আবার তাপ শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। যেমন গরম পানি সহ একটি গ্লাসের ক্ষেত্রে পানি থেকে গ্লাসের তাপ সঞ্চারিত হয়। আলোক শক্তি, এটি আমাদের দেখতে সহায়তা করে এবং এই শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। যেমন সূর্য থেকে আলো অনেক দূরের পথ অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছায়। বিদ্যুৎ শক্তি, আমরা বিদ্যুৎ শক্তি দেখতে না পেলেও এটি যে আছে তা বুঝতে পারি। বাসায় কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায় না। আবার ব্যাটারি চার্জ শেষ হলে সবার দেয়াল ঘড়ি এবং বিদ্যুৎ চালিত খেলনাগুলো চলে না। শব্দ হলো এক ধরনের শক্তি যা আমরা শুনতে পাই। বস্তুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। যেমন স্কুলের ঘন্টা বাজলে এটি কেঁপে ওঠে এবং আমরা শব্দ শুনতে পাই। রাসায়নিক শক্তি, আমরা খাবার খেলে শক্তি পাই। এই শক্তি খাদ্যে রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। এভাবেই জ্বালানি তেল, কাঠ, গ্যাস, কয়লা এবং ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা থাকে। গতিশক্তি, গতিশীল বস্তু গতির ফলে শক্তি পায়। দৌড়ালে, লাফ দিলে, সাইকেল চালালে বা উড়োজাহাজে ওড়ার সময় গতিশক্তি তৈরি হয়। কোনো বস্তু গতি যত দ্রুত তার গতিশক্তি তত বেশি। স্থিতি শক্তি,
এগুলোর মধ্যে এটা এখানে দেওয়া হলো স্থিতিশক্তি কেমন। আমরা স্থিতিশক্তি নিয়ে পড়বো। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা হয়। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা থাকে। যেমন যখন একটি গাড়ি পাহাড়ের চূড়ায় থাকে তখন এটি ভূমির চেয়ে উপরে থাকার কারণে এতে স্থিতিশক্তি জমা থাকে। ছবির মতো অবস্থায় গাড়ি বন্ধ করলেও তার নিচের দিকে চলতে থাকে। বন্ধ অবস্থায় চলমান গাড়ির শক্তির উৎস হলো এর ভিতর জমা থাকা স্থিতিশক্তি। তো এখানের মধ্যে দেখো, এই জায়গায় যদি গাড়ি বন্ধ করে দাও সেটা নিচে চলতে থাকবে, এটাকে বলা হয় স্থিতিশক্তি। কাগজের টুকরা সহ একটি রাবার ব্যান্ডকে টেনে ধরলে তাতে স্থিতিশক্তি জমা হয়। রাবার ব্যান্ডকে ছেড়ে দেওয়া হলে সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ফলে রাবার ব্যান্ডের সাথে সাথে কাগজের টুকরাটি গতিবেগ প্রাপ্ত হয়। কাগজের টুকরার এই বেগ পাওয়ার কারণ হচ্ছে রাবারে জমে থাকা স্থিতিশক্তি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে টেনে রাখছি, এটাকে বলা হয় স্থিতিশক্তি, ছেড়ে দিলে এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে সংকুচিত স্প্রিং এর সাথে একটি কাঠের টুকরা থাকলে সেখানে স্থিতিশক্তি জমা থাকে। পরবর্তী স্প্রিং ছেড়ে দিলে কাঠের টুকরাটি গতি প্রাপ্ত হয়। কাজ, শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানি, যা করতে হবে। 1. পূর্বের পাঠে শক্তির 7টি রূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। একটি করে শক্তির রূপের তথ্য মনোযোগ সহকারে পড়ি ও দলে আলোচনা করি। দলের একজন সদস্য শ্রেণীতে তথ্যটি উপস্থাপন করি। প্রত্যেক দলের উপস্থাপনা শেষে শক্তির 7টি রূপের বৈশিষ্ট্য দলে আলোচনা করে নিচের খালি চকে লিখি। শক্তির রূপ, বৈশিষ্ট্য, শক্তির রূপগুলো লিখবো, এখানে বৈশিষ্ট্যগুলোর নাম লিখবো। শক্তির রূপের মধ্যে প্রথম হলো গতিশক্তি। কোনো বস্তুর গতির কারণে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে। স্থিতিশক্তি, অবস্থান বা আকৃতির কারণে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। তাপশক্তি, তাপের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তাকে তাপশক্তি বলে। আলোক শক্তি, আলো থেকে যে শক্তি পাওয়া যায় তাকে আলোক শক্তি বলে। শব্দশক্তি, শব্দের মাধ্যমে যে শক্তি ছড়ায় তাকে শব্দশক্তি বলে। বিদ্যুৎ শক্তি, বিদ্যুতের প্রবাহ থেকে উৎপন্ন শক্তিকে বিদ্যুৎ শক্তি বলে। রাসায়নিক শক্তি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সঞ্চারিত শক্তিকে রাসায়নিক শক্তি বলে। এই অংশটা সুন্দর করে এখানে লিখে ফেলবে। স্থিতিশক্তি সম্পর্কে তুমি কি জানো? উঁচু স্থানে কোনো বস্তু থাকলে তাতে স্থিতিশক্তি জমা হয়। আমাদেরকে শক্তির উৎস টপিকটি নিয়ে আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন পরিবর্তন দেখতে পাই যার পেছনে কোনো না কোনো শক্তির উৎস কাজ করে। যেমন গাড়ি চলতে রাসায়নিক শক্তি প্রয়োজন হয়। এই রাসায়নিক শক্তি তেল বা গ্যাস থেকে পাওয়া যায়। মোবাইল চার্জের ক্ষেত্রে কোন শক্তির উৎস হিসেবে কাজ করে আমরা কি তা জানি? এসো আমরা একটি মজার কাজ করি। প্রথমে শক্তির বিভিন্ন উৎস কি কি? কাজ, শক্তির উৎস খুঁজে বের করা। যা করতে হবে, 1. নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। ঘূর্ণি ঘুরছে, এরপরে পাথর গড়িয়ে পড়ছে, এই পাথরগুলো। এরপরে হলো যে গ্যাসের চুলায় রান্না হচ্ছে। এরপর দেখো মোবাইলের চার্জার দিয়ে মোবাইল চার্জ হচ্ছে। টর্চ লাইট, ব্যাটারির মাধ্যমে লাইটগুলো জ্বলছে। 2. উপরের ঘটনাগুলোর পেছনে শক্তির উৎসের নামসমূহ নিচের ছকে লিখি। ঘটনা, শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করেছে? ঘূর্ণি ঘোরা, বাতাসের গতিশক্তি। তাহলে বাকিগুলো আমাদেরকে লিখতে হবে। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়া, এটা হবে স্থিতিশক্তি বা মধ্যাকর্ষণজনিত শক্তি। গ্যাসের চুলায় রান্না, রাসায়নিক শক্তি। মোবাইল চার্জ করা, বৈদ্যুতিক শক্তি। টর্চ থেকে আলো ছড়ানো, রাসায়নিক শক্তি বা ব্যাটারি থেকে। তো এভাবে করে তোমরা এটা সুন্দর করে আনসারটা লিখে ফেলতে পারবে। এখানে সারসংক্ষেপ, বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে ঘূর্ণি ঘোরে। পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া পাথরের শক্তির উৎস হলো এতে জমা থাকা স্থিতিশক্তি। গ্যাসের চুলায় গ্যাসের শক্তি উৎস হলো রাসায়নিক শক্তি। মোবাইল চার্জিংয়ের বেলায় বিদ্যুৎ শক্তি উৎস হিসেবে কাজ করে। টর্চ থেকে আলো পাওয়ার জন্য ব্যাটারি দরকার হয়, তাই টর্চ থেকে আলো ছড়ানোর ক্ষেত্রে রাসায়নিক শক্তি উৎস হিসেবে কাজ করে। বিদ্যুৎ শক্তির কি কি উৎস রয়েছে? কাজ, বিদ্যুৎ শক্তির উৎস চিহ্নিতকরণ। বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 1. সৌরকোষের সাহায্যে। 2. জেনারেটরের সাহায্যে। 3. খরস্রোতা পানির প্রবাহের বাঁধের সাহায্যে। 4. বায়ুকালের সাহায্যে। তাহলে এখানে ছবি 1 দিয়েছে সোলার প্যানেল, জেনারেটর, পানির বাঁধ,
এরপর হলো যে ওই যে আমরা এগুলো দিয়ে টারবাইন দিয়ে যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে যেগুলো দিয়ে যা করতে হবে। বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পদ্ধতিতে শক্তির উৎস কি তা নিয়ে দলে আলোচনা করি এবং নিচের ছকটি পূরণ করি। বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি, শক্তির উৎস, এখানের মধ্যে আমরা সেগুলা লিখব। এরপরে হলো যে বায়ুকলের সাহায্যে, জেনারেটরের সাহায্যে, সৌরকোষের সাহায্যে আমরা এখানে লিখবো এগুলোর উত্তর। বাদ, পানির স্থিতিশক্তি বা জল শক্তি। এরপর হলো যে বায়ুকলের সাহায্যে বাতাসের গতিশক্তি, জেনারেটরের সাহায্যে জ্বালানির রাসায়নিক শক্তি, সৌরকোষের সাহায্যে সূর্যের আলোক শক্তি। এভাবে করে এটা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। বাঁধ দিয়ে আটকে রাখা পানিতে স্থিতিশক্তি জমা থাকে। বাঁধের জলাধারে সঞ্চিত পানি ছেড়ে দেওয়া হলে তা বয়ে যেতে থাকে। বয়ে যাওয়া পানি একটি জেনারেটরের সাহায্যে সংযুক্ত টারবাইনটিকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। এই ক্ষেত্রে শক্তির উৎস হলো পানিতে থাকা স্থিতিশক্তি। বায়ুকালে বাতাসের ব্যবহার করে ব্লেডগুলোকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই ক্ষেত্রে শক্তির উৎস হবে বাতাসের গতিশক্তি। জ্বালানি তেল ব্যবহার করে জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করে। এই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা শক্তির উৎস হলো রাসায়নিক শক্তি। সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য আলোক শক্তি দরকার হয়, তাই সৌরকোষের সাহায্যে উৎপন্ন বিদ্যুতের উৎস হলো আলোক শক্তি। 3 নম্বর টপিকটি শক্তির দায়িত্বশীল ব্যবহার। শক্তি সাশ্রয় করা, শক্তির অপচয় কমানো, নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করাই হলো শক্তির দায়িত্বশীল ব্যবহার। এই ক্ষেত্রে শক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ভালো। কিভাবে শক্তির যথাযথ ব্যবহার করা যায়? কাজ, শক্তির সঠিক ব্যবহার খুঁজে বের করা। যা করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির সঠিক ব্যবহার করা যায় তা নিচের ছকে লিখি। শক্তির নাম, শক্তির যথাযথ ব্যবহার, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি। আমরা এগুলো লিখব। যেমন দিনের আলো কাজে লাগানো, অপ্রয়োজনে বাতি না জ্বালানো। বিদ্যুৎ শক্তি, প্রয়োজন ছাড়া ফ্যান লাইট বন্ধ রাখা, সাশ্রয়ী যন্ত্র ব্যবহার। শব্দ শক্তি, অপ্রয়োজনে জোরে শব্দ না করা, হর্ন কম বাজানো। এরপরে হলো তাপ শক্তি, রান্নার শেষে চুলা বন্ধ রাখা, তাপ অপচয় না করা। তো এইভাবে করে আমরা দায়িত্বশীল ব্যবহারগুলো করতে পারবো। সার সংক্ষেপ, শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে যাতে সূর্যের আলোকে কাজে লাগানো যায়। শক্তি খরচ কম হয় এমন বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ শক্তির যথাযথ ব্যবহার করা। শব্দ শক্তির দায়িত্বশীল ব্যবহারের জন্য হাসপাতালের কাছাকাছি এলাকায় বিনা প্রয়োজনে হর্ন বাজানো এড়িয়ে চলা। তাপ শক্তির সঠিক ব্যবহার করতে খোলা মগের পরিবর্তে একটি ভালো মানের ফ্ল্যাক্স গরম পানি রাখা উচিত। কাজ, শক্তির দায়িত্বশীল ব্যবহার শনাক্তকরণ। যা করতে হবে, নিচের ছবিগুলো দেখি এবং কিভাবে শক্তির দায়িত্বশীল ব্যবহার করা যায় তা নিচের ছকে লিখি। যেমন এখানের মধ্যে যে লাইটগুলো জ্বলছে এগুলো জ্বালানো উচিত না। ছাত্ররা ক্লাসরুম ছেড়ে যাচ্ছে কিন্তু এগুলো বন্ধ করে যাচ্ছে না। এরপরে ল্যাপটপ ব্যবহার শেষে এভাবে অন করে রাখা, অপ্রয়োজনে গ্যাস জ্বালানো, এরপরে পানি অপ্রয়োজনে ব্যবহার করা। ঘটনা, শক্তির দায়িত্বশীল ব্যবহার। তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়া সর্বশেষ শিক্ষার্থী, তাহলে তোমার ব্যবহারটা কেমন হবে? কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হয়েছে, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বলছে। তো এগুলোর মধ্যে তোমার দায়িত্বশীল ব্যবহারটা কেমন হবে? ক্লাসরুম থেকে বের হওয়ার সময় ফ্যান লাইট বন্ধ করবা, ল্যাপটপ ব্যবহার শেষে সেটা বন্ধ করবা, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালাবা না। এরপরে হলো যে পানির ট্যাঙ্ক, এগুলা মোটর বন্ধ রাখতে হবে। তো তোমরা সুন্দর করে এগুলো এখানে লিখে ফেলবে। এরপরে দেওয়া আছে তুমি কি জানো ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী কিভাবে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে পারে? হ্যাঁ, যে সবার শেষে যাবে সে সব কয়েকটি বাতি এবং ফ্যান সুইচ বন্ধ করে যাবে। সারসংক্ষেপ, প্রতিটি পরিস্থিতিতে শক্তির দায়িত্বশীল ব্যবহার করা উচিত। যেমন আমাদের মধ্যে কেউ ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী হলে ক্লাস থেকে বের হওয়ার আগে সবগুলো বাতি এবং পাখা বন্ধ করে যাবে। এতে শক্তির অপচয় হবে না। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হলে বিদ্যুৎ খরচ বাঁচাতে আমরা কম্পিউটার বন্ধ করে রাখব। রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাসের চুলা বন্ধ করব। অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখব না।
পানি পাম্প করার জন্য শক্তির প্রয়োজন হয়। তাই বাসার ছাদে পানির ট্যাঙ্কে পানি উপচে পড়তে শুরু করলে সাথে সাথে পানির পাম্প বন্ধ করে দিব। শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। অভ্যাস ও আচরণ পরিবর্তন করে শক্তির অপচয় কমিয়ে আনা যায়। যেমন ভোরে ঘুম থেকে উঠে লাইট জ্বালানোর পরিবর্তে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলোয় ঘরকে যেমন আলোকিত করা যায়। জানালা খোলা থাকলে ঘরে বাতাস সহজে চলাচল করতে পারে। বিদ্যুৎ খরচ কমাতে এমন শক্তি লাগে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত। দরকার না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা। চার্জ দেওয়া শেষ হলে মোবাইল চার্জারের বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা। অপ্রয়োজন শেষে ফ্রিজের দরজা বন্ধ করা উচিত। অনেক দিনের জন্য বাসা থেকে বের হওয়ার আগে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং পানির কল ভালোভাবে বন্ধ করে যাওয়া উচিত। তাপশক্তির অপচয় কমাতে তাড়াতাড়ি রান্না হয় এমন পাত্র ব্যবহার করা যেতে পারে। রান্নার সময় পাত্র ঢেকে রাখলে দ্রুত রান্না হয়। শীতকালে পানি গরম রাখার জন্য ফ্লাস্ক ব্যবহার করার মাধ্যমে তাপশক্তি সাশ্রয় করা যেতে পারে। এরপর দেখো এখানের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছে। সঠিকভাবে শক্তি ব্যবহার করার জন্য যথাযথ প্রযুক্তি ব্যবহারের মানসিকতা তৈরি করা দরকার। যেমন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর কমানো, কারণ এইসব জ্বালানি পরিবেশ দূষণ ঘটায়। রাসায়নিক শক্তির সঠিক ব্যবহারের জন্য জৈবিক জ্বালানির এমন রিচার্জেবল ব্যাটারি ব্যবহার বাড়াতে চেষ্টা করা। সৌর এবং জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করা, সাইকেল ব্যবহার করা। সম্ভব হলে পায়ে হাঁটার মাধ্যমে আমরা শক্তির সাশ্রয় করতে পারি। সহপাঠী এবং আশেপাশের মানুষকে শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতন করা আমাদের প্রয়োজন। সহনীয় মাত্রার চেয়ে জোরালো শব্দ দূষণ তৈরি করে, যা কানে শোনার ক্ষমতা কমায়, স্বাস্থ্যের ক্ষতি করে। গাড়ি চালানোর সময় বিশেষ করে হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকায় অপ্রয়োজনে হর্ন বাজানো উচিত নয়। উচ্চস্বরে গান বাজানোও উচিত নয়। 3 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে সেই অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। 1 নম্বর সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। 1, স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? এটা হবে শব্দ শক্তি উৎপন্ন হয়। 2 নম্বর নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? বিদ্যুৎ উৎপাদনের উৎস নয় বাতাস। বিদ্যুৎ উৎপাদনের উৎস নয় তেল। 3 নম্বর রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? রাসায়নিক শক্তি ব্যাটারিতে পাওয়া যায়। 4 নম্বর নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়? এটা হবে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করে। ঢ্যাঁস শক্তি আমাদের শুনতে সাহায্য করে। এটা হবে শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। 2 নম্বর উঁচু স্থান থেকে লাফ দিলে ঢ্যাঁস শক্তি তৈরি হয়। এটা হবে গতিশক্তি তৈরি হয়। 3 নম্বর গরম পানির ফ্ল্যাগ ব্যবহারে ঢ্যাঁস শক্তির অপচয় কমে, তাপ শক্তির অপচয় কমে। এরপরে 3 নম্বর বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। বাম পাশের সাথে আমরা ডান পাশের মিল করব। এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি হলো তাপ শক্তি। এটা কি হবে? তাপ শক্তি। ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা এটি হবে ভালো অভ্যাস। তেলে জমে থাকা শক্তি হলো রাসায়নিক শক্তি। বাদ দিয়ে আটকে রাখা পানিতে জমে থাকা শক্তি হলো স্থিতি শক্তি। 4 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1, রাসায়নিক শক্তি কি? প্রথমটা হলো রাসায়নিক শক্তি কি। তাহলে আমরা যদি এটার আনসার লিখি, 1 নম্বর যে শক্তি পদার্থের মধ্যে সঞ্চরিত থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বের হয় তাকে রাসায়নিক শক্তি বলে। উদাহরণ ব্যাটারি, খাদ্য, তেল ইত্যাদি। 2 নম্বর বিদ্যুৎ শক্তি বিভিন্ন উৎসের নামগুলো কি কি? বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসের নাম হলো সূর্য, বাতাস, পানি, জলবিদ্যুৎ, তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। 5 নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1, গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝি তা উদাহরণ সহ ব্যাখ্যা করি। প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ছোট করে দেখব, এর পরবর্তীতে আমরা এগুলোর বড় উত্তরগুলো দেখব। 5 নম্বর আমরা আগে ছোট করে একটু জেনে নিই। যেমন গতিশক্তি, কোনো বস্তুর গতির কারণে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে, যেমন চলন্ত গাড়ি, দৌড়ানো মানুষ। স্থিতিশক্তি হলো কোনো বস্তুর অবস্থান বা অবস্থানের কারণে যে শক্তি সঞ্চারিত থাকে তাকে স্থিতিশক্তি বলে, যেমন উঁচু স্থানে রাখা বস্তু,
বাদে জমা পানি। তো এই সেম প্রশ্নের যদি আমরা উত্তরটা দেখি বড় আকারে, যেমন ধরো উত্তর লিখতেছি, শক্তি হলো কাজ করার সমর্থ। শক্তির বিভিন্ন রূপের মধ্যে গতিশক্তি ও স্থিতিশক্তি গুরুত্বপূর্ণ। 1. গতিশক্তি। যে শক্তি কোনো বস্তুর গতির কারণে সৃষ্টি হয় তাকে গতিশক্তি বলে। কোনো বস্তু যত দ্রুত চলে তার গতিশক্তি তত বেশি। উদাহরণ, চলন্ত গাড়ি, দৌড়ানো মানুষ, প্রবাহিত নদীর পানি ইত্যাদি। এরপর হলো স্থিতিশক্তি। যে শক্তি কোনো বস্তুর অবস্থান বা অবস্থার কারণে সঞ্চিত থাকে তাকে স্থিতিশক্তি বলে। এই শক্তি বস্তুটির স্থির থাকলেও তার মধ্যে জমে থাকা এবং প্রয়োজন হলে কাজে লাগানো যায়। উদাহরণ, উঁচু স্থানে রাখা পাথর, বাঁধে জমা পানি, ঢাকনা টানা ধনুক। উপসংহারে বলা যায় গতিশক্তি ও স্থিতিশক্তি একে অপরের সাথে সম্পর্কিত। স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে রূপান্তরিত হতে পারে। তাই এই দুই শক্তি আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটা যদি দেখি, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত? প্রথমত, অপ্রয়োজনে বাতি পাখা বন্ধ রাখা। এটা আমরা ছোট করে দেখছি, বড়টা একটু পরে দেখব। ব্যবহার শেষে ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখা, গ্যাসের চুলা অপ্রয়োজনে না জ্বালানো, ফ্রিজের দরজা বেশি সময় খোলা না রাখা, পানি অপচয় না করা, প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করা। এটার যদি আমরা বড় উত্তরটা দেখি, এখানের মধ্যে শক্তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। নাইলে অপচয় থেকে ভবিষ্যতে শক্তির সংকট দেখা দিতে পারে। দায়িত্বশীল ব্যবহারের উপায়গুলো হলো, প্রথমত, অপ্রয়োজনে বাতি পাখা ও বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা যাবে না। 2. ব্যবহার শেষে কম্পিউটার, টিভি, লাইট ইত্যাদি বন্ধ রাখতে হবে। 3. গ্যাসের চুলা প্রয়োজন ছাড়া জ্বালিয়ে রাখা যাবে না। 4. ফ্রিজের দরজা বেশি সময় খোলা রাখা উচিত নয়। 5. পানির অপচয় বন্ধ করতে হবে এবং পাম্প অপ্রয়োজনে চালু রাখা যাবে না। 6. দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করা উচিত। 7. শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা ভালো অভ্যাস। 8. হাঁটা বা সাইকেল ব্যবহার করলে জ্বালানি সাশ্রয় হয়। উপসংহারে বলা যায়, আমরা যদি সচেতনভাবে শক্তি ব্যবহার করি তাহলে অপচয় কমবে এবং পরিবেশ রক্ষা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এখান থেকে সুন্দর করে তোমরা এই অধ্যায়ের পুরোপুরি ধারণা নিয়ে নিবে এবং এর পরবর্তীতে কোনো পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।